কেমন আছেন ভাইজান? ভালো আছি। আপনি কেমন আছেন? আমি এটা সবসময় একটু জটিল উত্তর দেই যে আসলে মাঝামাঝি। কারণ এটা মনে হয় যে আমি প্রিটেন্ড করছি যে এক কথায় ভালো আছি। আপনি আসলে কি ভালো আছেন? না আমার মানে দর্শনটা হচ্ছে আলাদা আরকি। আমি সবসময় চিন্তা করি যে আমি যে জায়গায় আছি আমার মানে যারা আমার চাইতে comparatively খারাপ আছে, আমি তাদের সঙ্গে আমি নিজের তুলনাটা করি আরকি। এটা এক ধরনের সান্ত্বনা না? আমার মনে হয় না, কারণ এটাতে আমার মনে হয় আমি ভালো থাকতে পারি আরকি। না, এই যে আমি শব্দটা বললাম প্রিটেনশন, হুম, কিছুটা তো বটেই। মানে এটা তো এক ধরনের নিজের সাথে প্রতারণা মনে হয় আমার কাছে। মনে হয় না ভাইয়া। কারণ আমি সত্যিই আমি যখন চিন্তা করি যে আমি কি আসলে খারাপ আছি? আমার কাছে বারবার কিন্তু একেবারে যদি আমি নিজেকে কমপ্লিটলি আপনি যেটা বললেন যে প্রতারণার জায়গা থেকে সরিয়ে একদম অনেস্টির জায়গায় দাঁড় করিয়ে জিজ্ঞেস করি। আমার কাছে ভিতর থেকে উত্তরটা আসে যে আমি না, ভালো আমি আছি। বলি দেখেন, মানে এই ব্যাপারটাকে একটু যদি অন্যভাবে নিয়ে যাই যে মানে প্রকৃত অর্থে বাস্তবে আমরা কিন্তু অনেক, অনেক ভালো আছি। হুম, দুবেলা খাচ্ছি বা মানে যত বেলা দরকার তত বেলা খাওয়া-দাওয়া করছি আর ঘুমাচ্ছি এবং অনেক দাপট দেখিয়ে কিন্তু একটা সোসাইটিতে বেঁচে আছি, তাই না? কিন্তু আমাদের কিছু আকাঙ্ক্ষা আছে। সেটা আমাদের সোসাইটি নিয়ে, হুম। দেশ নিয়ে, ভবিষ্যৎ নিয়ে। ওই জায়গাটাতে যদি বলি আমি, ওই জায়গাতে গিয়ে আমরা কিন্তু বারবার হোঁচট খাচ্ছি। না, এটা ঠিক। মানে আম আমি ভালো আছি যে কথাটা বললাম সেটা হচ্ছে আমি ব্যক্তিগত ব্যক্তি জায়গা থেকে। আশরাফের জায়গা থেকে বলছি ভালো আছি। আর আপনি যদি সামষ্টিকভাবে বলেন তাহলে ডেফিনিটলি আমাদের অনেকগুলো প্রশ্ন আছে যে প্রশ্নের উত্তরগুলো আমরা খুঁজে ফিরছি এবং প্রশ্নের উত্তরগুলো আমরা জানিও যে এটা পাওয়া খুব কঠিন হবে। কিন্তু আমি মনে করি যে একজন সচেতন মানুষের এই প্রশ্নগুলো সবসময় থাকা উচিত এবং এই প্রশ্নের উত্তরগুলো খোঁজার চেষ্টা করা উচিত। আপনার কি মনে হয় বাংলাদেশের শুভবুদ্ধির মানুষের সংখ্যা কম? আমার মনে হয় শুভবুদ্ধির মানুষের সংখ্যা আমার কাছে মনে হয় মানে কিছুটা কম। এই পার্সপেক্টিভ এখনকার পার্সপেক্টিভ এ। মানে আমি যদি বলি আপনাকে অন্যভাবে প্রশ্ন করি, ধরুন আপনি যেখানে লেখাপড়া করলেন স্কুলে, কলেজে পড়াশোনা করলেন, তারপরে চিকিৎসা বিজ্ঞানে লেখাপড়া করলেন। সবকিছু মিলিয়ে একটা সহপাঠী ছিল, হুম, সহপাঠিনী ছিল। হুম, হুম। খুঁজে পাওয়া যায় না একটা সংখ্যার মানুষকে যাদের মধ্যে শুভবুদ্ধি আছে। আমরা কোথায় গিয়ে একা হতে শুরু করি আ কেন? না, অবশ্যই আছে। মানে আমি বেসিক ভাবে আমার লাইফটাকে ধরেন এখন পর্যন্ত 45 ইয়ার্স আমি যখন থেকে বুঝতে শিখেছি সেই সময়টাকে আমি ক্লাস 9 থেকে মানে আমি নিজের কাছে আমার কাছে একটা বেঞ্চমার্ক যে আমি ক্লাস 9 মানে কি বুঝতে আমি মানে অনুভূতি? অনুভূতি ঠিক না। মানে এই যে আপনি যেটা বললেন ভালো থাকা, মন্দ থাকা, আমি যদি বলি সেলফ কনশাসনেস, এটা আমার মনে হয় ক্লাস 9 থেকে আমি বোঝা শুরু করেছি। ধরেন একেবারেই এখনকার যেই মানে ঘটনাগুলো ক্লাস 9 ঘটছে, হঠাৎ করে হলো কেন? আমি ঠিক জানি না। মানে মানে কোনো আ সম্পর্ক হয়েছিল ওই সময়? না, কোনো কিছুই হয়নি। কিন্তু আমি আমার যখনই আমি এরিয়াটাকে লোকেট করার চেষ্টা করি, তখনই দেখি যে ক্লাস 9 থেকে এই ব্যাপারটা এবং এই যে রাজনীতির যে ব্যাপারটা বললেন, আমার মনে হয় আমি তখন থেকেই অ্যা রাজনৈতিক সচেতন আরকি। একদম ওই সময় থেকে। এটা এটার এটা কারণ আমার মনে এ হয়েছিল এটাও আমি তাহলে আমি হুম, রাজনৈতিক সচেতন বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? অ্যা রাজনৈতিক সচেতন হচ্ছে এই যে আমি বললাম যে আমি সবসময় মনে করি যে আমার দৃষ্টিতে যে কোনটা ঠিক, কোনটা বেঠিক। নাকি রাজনীতি বলব ধরেন আমার 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 নিজের দায়িত্ববোধ জাগ্রত হওয়াটা সেটা? ডেফিনিটলি দায়িত্ববোধ। যখনই আমি আমার ঠিকটা বলতেই আমি দায়িত্ববোধের কথা বলছি। সেটা আপনি সমাজের প্রতি আমার দায়িত্ববোধ বলেন, রাষ্ট্রের প্রতি আমার দায়িত্ববোধ, আমার পরিবারের প্রতি এই সবগুলা কালেক্টিভ নিয়েই তো আসলে আমরা যেটা শুরু করেছিলেন যে ভালো থাকা আরকি। হুম, হুম। সেই ভালো থাকাটা এটা সবকিছুরই সামষ্টিক একটা আমার কালেক্টিভ একটা আমি বলব কালেকশন। ওই জায়গাতে ডেফিনিটলি আমরা আ মানে এজ এ হোল যদি চিন্তা করি বা আমি তুলনামূলক যদি কোনো কিছু চিন্তা করতে যাই যে এই সময়ে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষরা কিরকম আছে, আমরা কিরকম আছি। অথবা আমরা যে স্বপ্নটা দেখেছিলাম বা আমাদের পূর্বপুরুষরা ধরেন আমি এই রাষ্ট্রের ভিত্তিকে ৫২ কেই আমি চিন্তা করি যে চিন্তার যে শুরুটা। তারপরে আমরা আরো বেশ কিছু দেখলাম, আমাদের ৭১ দেখলাম। তারপরে আমাদের এটা আটকে চাহিদাটা দিল কি আপনার ছিল কি মানে আরকি। মানে কি ব্যক্তি স্বার্থই কি আটকে দিল এটা ব্যাপারটাকে? আমার কাছে মনে হচ্ছে যে যেটা বললাম আমরা যে আমরা ধরেন যদি ৯০ হুম, ৯০ থেকে ২০২০ আমি যদি এই সময়টাকে ভাগ করি তাহলে আমার কাছে মনে হয় যে ওই সময়ের মানুষরা এত বেশি ব্যক্তি স্বার্থ আদায়ে যা কিছু করে ফেলার জায়গাটায় ছিল না। মানে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার স্কোপটা তৈরি হওয়াটাই বড় কথা। মানে রাজনীতি কি আমাদেরকে মানে লালসার যে বাড়ালো, হুম, হুম, মানে হুম। ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার স্কোপটা বাড়িয়ে দিল। বাড়িয়ে দিল এবং আমার আফসোসের জায়গাটা ওইখানেই আরকি। আমি বারবার বলি যে আমাদের এখন দেশে গোটা পৃথিবীর বিভিন্ন দেশে দুর্নীতি হচ্ছে। কিন্তু এই মুহূর্তে আমাদের হচ্ছে যে ইন্ডিভিজুয়াল লেভেলে যখন দুর্নীতিটা নেমে আসে, আবার ধর্মচর্চা হচ্ছে কিন্তু। ধর্মচর্চা তো হচ্ছেই। কিন্তু ওই যে আমি কিছুক্ষণ আগে আপনার সঙ্গে আলাপে হচ্ছিল যে আমরা ধর্মচর্চা করতে গিয়ে শুধু সেই অংশটুকু নিচ্ছি। যেটুকুকে আমি মনে করি মানুষ আমাকে মনে করে যে এই লোক তো ভালো, এটা করছে সেটা করছে। কিন্তু মানে আড়ালের যে তার জায়গাটা মানে যদি বলি প্রচ্ছদ নিয়ে টিকে আছি আমরা। এক্সাক্টলি, আর তো কিছু না। তো এক্সাক্টলি। আমি যদি এভাবে বলি যে এই যে শুভবুদ্ধির মানুষ ভালো থাকার কারণে ধরেন আমি যদি বলি যে আপনি তো যেহেতু চিকিৎসা সেবা দেন,
সো আপনার ভালো থাকা অনেক জরুরি। হ্যাঁ, ডেফিনিটলি। মানে এটা নিজেকেই হয়তো নিজেকে রাখতে হয়। আমাদের সবচেয়ে বড় সংকট যদি এভাবে বলি যে আমরা এত মানুষকে চিনি, জানি, বুঝি, কিন্তু শুভবুদ্ধির মানুষগুলোকে নিয়ে যে কিছু একটা অন্তত আলোচনাটা যদি হয়, কিছু না হোক, যে কি হতে পারে? এই যে এত মেরামত প্রকল্প, এত কিছু, এত বক্তব্য, এত ইজম বা এবং এত কথাবার্তা হুম, সবকিছু হুম। নিয়ে। আল্টিমেটলি কি স্বপ্ন দেখেন যদি? মানে আর কি সম্ভাবনা কি আছে? কেন শুভবুদ্ধির মানুষগুলো কিছু হচ্ছে না কেন? না, আমার মনে হয় হওয়ার প্রচেষ্টাটা আছে আরকি। আমি আমি এখনো মনে করি আমি দেখেন আজকেও ডিগবাজি খাওয়াটাও কিন্তু এক ধরনের ক্রিয়া। হুম, হুম, হুম। কিন্তু ডিগবাজির ফলাফলটা এমন কিছু হয় না না, কিন্তু। মোটেও হয়নি। না, আমি যেটা বলছিলাম যে, এই যে আমি হতাশ না আরকি। হতাশ না এই সেন্সে যে আ কন্টিনিউয়াস কিন্তু এই যে ভালো মানুষের একসাথে হওয়া, খারাপ মানুষরাও একসাথে হচ্ছে। ভালো মানুষদেরও একসাথে হওয়ার একটা প্রচেষ্টা আছে। এখনো আছে। আমার এটা কাছে এটা মনে নিয়ে হয় আমি যে আবার আসবো। হুম, এটা আমি একটু অন্যভাবে বলি ধরেন আপনার আপনি লেখালেখি করেন যেহেতু। সো আমি যদি বলি যে ধরেন বিজ্ঞান পড়া মানুষদের তারা যদি আমরা যেটা দেখি কি ধরেন যে এই সৃজনশীল কোনো একটা দক্ষতা থাকলে, দক্ষতাই বলবো এটাকে হুম, আমি, হুম। নেশা বলব না। সেটা কি আপনার মনে হয় যে তার পেশাগত জায়গায় একটু তাকে স্পর্শকাতর করে, আ একটু সিনসিয়ার হতে সহায়তা করে, একটু বিশ্লেষণ করতে এটা কি আপনার মনে হয়? আমার মনে হয় এবং আমিও মনে হয় এই যে উম আ আমি আমি আমার পেশেন্টদের প্রতি বা রোগীর অ্যাটেন্ডেন্টদের প্রতি আমি তো কাজ করি আপনি জানেন যে ক্রিটিক্যাল কেয়ারে আরকি মানে প্রায় গত ২০ বছর ধরে। মানে আমার ক্যারিয়ারের পুরোটা সময় আরকি। তা আমি সবসময় এই জায়গাগুলো অ্যাড্রেস করার চেষ্টা করি। যে একজন মানুষ আমি সবসময় বলি যে একজন মানুষ মারা যাওয়া মানে ব্যক্তি একজনের মারা যাওয়া না। এই মারা যাওয়ার সঙ্গে অনেক কিছু একসঙ্গে মারা যায়। সো এই জায়গাগুলোকে অ্যাড্রেস করতে গেলে একটু মানে একটু মানে আমি মনে হয় স্পর্শকাতর অনেক আপনি বেশি আপনি আরকি। যদি লেখালেখির কথা যদি তার মানে আপনি কি ফিকশন পছন্দ করেন? নাকি আপনি অ্যা ধরেন এক ধরনের আবহ পছন্দ করেন, এক ধরনের আবেগ পছন্দ করেন কোনটা? না আমার মনে হয় ফিকশনই পছন্দ করি আমি আরকি। আমার একটা বিশ্বাস আছে। আমি জানি না ভুল হতে পারে। যেহেতু আপনার চেয়ে হুম, বয়সে হুম, বড় আমি হুম, বলি। হুম, হুম। আমার একটা এটাকে স্টেটমেন্টই বলব। কখনো, কখনো বলতে খুব ভালো লাগে যে আমার এটা আমি বলব যে এক ধরনের আমি আবার খুব পছন্দ করি কি ধরেন আমাদের এই যে কথোপকথনটা আপনি আমাকে কিন্তু প্রশ্ন করতে পারেন, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, সেটাই আমি যে আড্ডার ভাবছিলাম। মধ্যে। সো আমার মনে হয় যে আসলে নিজেকেও মাঝে, মাঝে কিছুটা বিবৃতি দিতে হয়, স্টেটমেন্ট দিতে হয়। তো আমার একটা সময় মনে হয়েছিল যে এখনো বিশ্বাস করি যে কখনো যদি কেউ চরিত্র হয়ে যায়, তার সাথে কোনো সম্পর্ক হয় না আসলে। এক্সাক্টলি। তা আপনি যদি দেখেন আপনার সমস্ত রোগী সবাই তো আসলে চরিত্র। তার মানে আপনার তো কারো সাথে কোনো সম্পর্ক নেই। না আমি আপনি আপনি চরিত্র এই কোত্থেকে অনুভূতিটা আসে না, আপনার? আমি চরিত্র হিসেবে চিন্তা করি না। আমি সবসময় যখন কাউন্সেল করি, মানে হুম, আমাদের আইসিইউতে হচ্ছে কি যখনই আমি রোগী দেখি, রোগী দেখার পরে আমি রোগীর অ্যাটেন্ডেন্টের সঙ্গে কাউন্সেল করি। আর যখন রোগী দেখি তখন রোগীর সঙ্গেও এক ধরনের একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করি। আমার রোগীগুলা দেখা যায় মেক্সিমাম ঘুমের মধ্যে থাকে অথবা অজ্ঞান থাকে। তারপরেও একটু রোগীর টাচ করা, একটু মাথায় হাত মানে দেয়া, জীবনের একটু সবচেয়ে সংকটময় হ্যাঁ, মুহূর্ত। এক্সাক্টলি। একটু উনি হয়তো পুরোপুরি আমাকে শুনতে পাচ্ছেন না। তারপরে একটু বলা যে, "আপনি ভালো আছেন, আপনি সুস্থ হয়ে উঠবেন।" তারপরের পার্টটা হচ্ছে যে মানে অ্যাটেন্ডেন্টদের সঙ্গে কথা বলা। এই জায়গাটাতে আমি সবসময় আমি জাস্ট অ্যাটেন্ডেন্টের জায়গায় নিজেকে বসাই। বসিয়ে আমি আমার চেয়ারটায় তার বসি। মানে আমি যদি ধরি যে ধরেন আপনি তো লেখালেখি শুরু করেছেন আগে। মানে এই উম আইসিইউতে কাজ হ্যাঁ, করার আগে, হ্যাঁ, তাই হ্যাঁ। না? তো তার মানে আমি যদি ধরে নিই যে এখানে অনেক গল্প থাকে। হুম, অনেক গল্প আমার আছে। কিছু পরিচিত ভাই আছে ওদের কাছে আমি মাঝে, মাঝে গল্প নিতেও যাই আসলে, হ্যাঁ? সো এই কারণে কি আপনি আইসিইউ বেছে নিলেন? নাকি আইসিইউর অ্যা দায়িত্বটা বেছে নেওয়াটা কেন? আইসিইউর বেছে নেওয়াটার ব্যাপারটা ছিল আমি তো ঢাকার বাইরের একটা মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করেছি। আমার হসপিটালে আইসিইউ ছিল না। হুম, আমরা বইপত্রে জাস্ট খুবই সংক্ষিপ্তভাবে মানে পড়া যায় আইসিইউতে এই ধরনের রোগীরা থাকে, এই ট্রিটমেন্ট করা যায়। তো ১ম ২০০৫ এর মে মাসে আমি হচ্ছে ঢাকায় আসলাম আরকি। আমার ওয়াইফও ডক্টর। ও হুম, ও দুজনই আমরা আসলাম। আচ্ছা। ওর হচ্ছে বারডেমের হসপিটালে আইসিইউতে ফার্স্ট জবটা হলো আরকি। তো ও যখন যায় আমিও জব খুঁজছি। খুঁজতে, খুঁজতে ওই মানে আইসিইউর এনভায়রনমেন্টটা আমাকে খুব অ্যাট্রাক্ট করলো। এবং আমার মনে হয় যে ওকে আমার মনে হয় দিস ইস দ্য রাইট প্লেস যেখানে মরণাপন্ন রোগীদেরকে সুযোগ আছে তাদেরকে অ্যা মানে মানে আমি ভূমিকা সৃষ্টিকর্তার রাখতে ইচ্ছায় পারবো। হ্যাঁ, ভূমিকা রাখতে পারবো। আমার মনে হয় ওই প্রেমটা ওই যে আপনি বলে না ফার্স্ট লাভ ইজ অলওয়েজ হচ্ছে হুম, হুম, মানে হুম, হুম, ট্রু লাভ হুম। অর এভারলাস্ট করে। আমার কাছে মনে হয় ২০০৫ এর মের ২২ বা ২৪ তারিখ আমার ডেটটাও মনে আছে। ওইদিন যে আমার অনুভূতিটা তৈরি হয়েছিল, আমার মনে হয় ২০ বছর পরেও ওই অনুভূতি এক তার সাথে কি ক্লাস মানে 9 এর ওইটার কি সম্পর্ক আছে কোনো? আ সরাসরি সম্পর্ক নাই। হু, হুম। কিন্তু মানে আইসিইউতে কাজ করার ওই ইচ্ছাটাই যে না ঠিক আছে আমি একটা কিছু করতে পারবো। রোগী যে রোগীগুলা কোনো রিগ্রেট আছে? মানে না রিগ্রেট নাই। মানে ধরেন আপনি কোনটা প্রপারলি হয়তো হ্যান্ডেল করতে পারেননি এরকম রিগ্রেট আছে? এরকম আ এরকম থাকেই। হুম, এরকম থাকেই কিন্তু এই জায়গাগুলোকে আমরা যদি
একটা প্রেশার মানে থাকে, আইসিইউতে প্রেশার থাকে একটা কিছু সময়। প্রেশার থাকেই। এখন আমাদের যে ক্ষেত্রে আরেকটা যেটা চেষ্টা করলে হয়েছে, হয়ে যেত। আমাদের কাছে এখন যেটা মনে হয় যে ইটস আ টিম ওয়ার্ক। বেসিক্যালি আমি একা এখানে কিছু করতে পারি না। সো আমি কি করি যে একদম সিকিউরিটির থেকে শুরু করে একদম ইভেন হসপিটালের ওনার পর্যন্ত আমি সবাইকে মনে করি যে দে আর পার্ট অফ মাই টিম। ওকে। এবং প্রত্যেকে যদি সমান এবং ম্যাক্সিমামটা না দেয় তাহলে আমি যেটা চাচ্ছি পেশেন্টের, সেই পেশেন্টটাকে আমি হয়তো ফেরাতে পারবো না। তবে আপনি যেটা বলেন যে রিগ্রেট আছে কিনা, রিগ্রেট তো ডেফিনেটলি মানে কাজ করতে গেলে ইরোর হবে। কিছু ইরোর আছে যেটা হচ্ছে আমার একদমই হওয়া উচিত ছিল না। আমার এখনো মনে আছে ছেলেটা হচ্ছে ক্লাস 9 এর একটা স্টুডেন্ট, তার একটা লাইন করতে গিয়ে আমার কাছে একটা কমপ্লিকেশন হলো। তো কয়েকদিন ধরে আইসিইউতে আছে। তার বাবা হচ্ছে, মা দুইজনই হচ্ছে খুলনা ইউনিভার্সিটি টিচার, একমাত্র সন্তান। তো তারা আমাকে এমনভাবে ট্রাস্ট করে যে আমি মানে আমার দিয়ে ইরোর হতে পারে, তারা কিন্তু এটা মানে বলছে না এটা হয়নি বা এটা হলে ঠিক আছে, ঠিক আছে। আমি বললাম দেখেন এরকম কিন্তু একটা ঘটনা ঘটেছে এবং আপনার সন্তান কিছুটা মানে রিস্কের মধ্যে এখন বিকজ অফ মানে আমার একটা কাজের, আমি ঠিক নেগলিজেন্সি বলবো না, রাদার এটা হচ্ছে যে কোনো হয়ে প্রসিডিওর যায়। একটা, যে কোনো একটা প্রসিডিওরের 1 to 2% ধরে নিয়ে ওনারা খুবই দে ওয়েল অ্যাকসেপ্টেড যে ঠিক আছে না, আমরা তো আপনাকে কয়েকদিন ধরে দেখছি, সো আপনার কাছ থেকে মানে বেস্ট অফ ইউর নলেজে আপনি কোনো কিছু আমার ছেলের ক্ষতি করেন নাই। এবং ফরচুনেটলি ছেলেরা সুস্থ হলো এবং তার বাবা মা সে যখন মেডিকেলে ভর্তি হলো, মানে তাদের আমার হয় কি যে রোগীর অ্যাটেন্ডের সঙ্গে যোগাযোগ হয়। বাহ! মানে রোগী মারা গেলেও অনেক রোগীর ওই চল্লিশা বলে যেটা আর কি, এ ধরনের অনুষ্ঠানে আমি যেতে বাধ্য হয়েছি যে তাদের মানে ভালোবাসার কারণে। তো ও যখন মেডিকেলে ভর্তি হলো তার মানে এরকম হলো যে আপনাকে দেখে কিন্তু আমরা আমার সন্তানকে এই যে মরণাপন্ন বাচ্চা ছিল এই সুস্থ এই যে হলো। বিষয়টা আপনি বললেন, ধরেন আমি মনে করি যে আপনার লেখালেখির কারণ, সংবেদনশীলতা সবকিছু, তারপরে তো এই মফস্বল থেকে আসা। মানে আমার বাবা-মা দুজনেই কিন্তু আইসিইউতে ছিলেন লম্বা সময় ধরে, দুজনেই। হ্যাঁ, আমার একসময় ছবি বানানোর খুব ইচ্ছে ছিল, আইসিইউ নিয়ে ছবি করব। কারণ মনে হয়েছে আপনি একটা কথা বললেন যেটা আমার কাছে খুবই জরুরি মনে হয়েছে, সেটা হচ্ছে যে কাউন্সেলিং। হুম, রোগী যারা থাকে, যেমন আমার বাবা যখন ছিলেন তখন আমার মায়ের কাউন্সেলিং খুব দরকার ছিল। আমার বাবা যখন চলে যান তখন মানে পাওয়ার ফেলিউর হলো, এবং পাওয়ার ফেলিউর হলো এবং জেনারেটর পাওয়ার দিতে পারলো না, আচ্ছা, ভেন্টিলেটর অফ হয়ে গেল। তো মাকে এটা বোঝানোর ক্ষমতা আমাদের ছিল না কিন্তু, হ্যাঁ। তো এই জিনিসটা আমাকে কিন্তু পরে একটা ট্রমায় পরিণত হলো কিন্তু। কিন্তু এমন একটা রাষ্ট্রে থাকি, এমন একটা সমাজ ব্যবস্থার মধ্যে আমরা আছি যেটা নিয়ে কিছু বলার কিন্তু নেই। তো এক্স্যাক্টলি। আমি ওই জায়গাতেই যদি আবার একটু যাই, যে ধরেন এই যে ধরেন আপনার তো যেমন ২ টা পরিমণ্ডল। একটা লেখালেখির জগতের মানুষ আছে, চিকিৎসার মানুষজন আছে, রাজনীতির সাথে বললেন, রাজনীতির সাথে ছিলেন, তার মানে ছিলেন তো কিছুটা। সবকিছু মিলিয়ে ৪৫ তো খুব অল্প বয়স না। না মোটেও না। বৃত্তটা কি হলো? ওই যে জোড়া দেওয়ার চেষ্টাই তো করছি আরকি। বেসিক্যালি জোড়া দেওয়ার চেষ্টাই কতদিন করছি করবেন? আরকি। আমার মনে হয় আমৃত্যুই করতে হবে আরকি। এই জোড়া দেওয়ার কাজটা খুব মানে জরুরি আমার কাছে মনে হয়। তো এই জোড়া দেওয়ার কাজটা করতে পারলে হয়তোবা একটা কিন্তু এটা মনে হয় না হওয়ার কখনো আরকি। তো এইজন্য আমার কাছে মনে হয় যে ধরেন এই যে ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস যেগুলো আছে, হুম, আপনি হুম, বা কাউন্সিলিং যেটা বললেন, এটা খুবই স্বাভাবিক যে আসলে বয়ান দেয়, হুম, প্রত্যেকে ধরেন ব্যাখ্যা করে, ব্রিফ করে। কিন্তু তার চেয়ে বেশি দরকার হচ্ছে মানসিকভাবে একটা ব্যবস্থার পরিণতি নিয়ে যাওয়া। হুম, হুম, এটা কি আপনার মনে হয় না যে আমাদের রাষ্ট্রীয়ভাবে আমাদের মানসিক স্বাস্থ্যটা, রাষ্ট্রের মানসিক স্বাস্থ্য যদি দুর্বল হয়, হুম, 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 তাহলে সে কখনোই আরেকজন মানুষের মানসিক দিক দিয়ে তাকিয়ে দেখবে না আসলে, হ্যাঁ? তো এখানে যদি আমি একটু, যেহেতু আপনি রাজনীতির সাথে কিছুটা সংশ্লিষ্ট ছিলেন, এটা মনে হয় না যা কিছু আজকে ধরেন অন্যায়, অবিচার বা অসহ্য কিছু ঘটে যাচ্ছে, এটার একমাত্র বড় কারণ হচ্ছে সাইকোলজিক্যালি প্রচণ্ড রকম বিষে ভরা, মানে বিদ্বেষে পরিপূর্ণ একটা সোসাইটিতে আমরা থাকি। না এবং এটা দুই পাশে যা আমরা কথা বলছি বন্ধুর মতো, হুম, কিন্তু হুম, ব্যাপারটা হুম। কিরকম আমরা দেখি যে নরমালি দুজন ঝগড়া করছে, তাই না? তো এই বিদ্বেষটা যে হয়ে গেল, আ এই বিদ্বেষ হওয়ার কারণে আপনার কি মনে হয় না যে ইমপ্যাক্ট পড়েছে ব্যক্তিগত পর্যায়ে, ফ্যামিলি পর্যায়ে, এবং আমি সিউর যে আইসিইউতে অনেক ঘটনা ঘটে। হুম, হুম। অনেক ঘটনাই ঘটে যে ঘটনা ধরেন ঠিক আসলে আ সবার কাছে বলার মতো না। আ মানে ইন টার্মস অফ পেশেন্ট ম্যানেজ করতে গিয়ে না, আরকি। বিদ্বেষের কারণে। কিছু, কিছু বিদ্বেষের কারণে আমি এরকম রোগী নিয়ে অনেক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি আরকি। নিজেদের মধ্যে ধরেন একই সন্তান মানে একই পিতা আইসিইউতে ভর্তি আছে। তার ৩ সন্তান ৩ ধরনের চাওয়া। কেউ বলছে যে এ বাবা তো নাই, খামাখা ট্রিটমেন্ট করিয়ে লাভ কি? আবার আরেকজন বলছে যে, "না, বাবাই তো আমাদের জন্ম দিয়েছে। উনি আমাদেরকে পড়াশোনা করেছে। আমাদের সবকিছু দিয়ে গেছে। সো আমরা লাস্ট পর্যন্ত ট্রাই করব।"
এরকম হয়েছে যে ওই বাবার সামনে দাঁড়িয়ে দুই ভাই মানে মারামারিও করেছে আর কি, যে একজন বলে না কেন এত খরচ করবো বা আমার দরকার নাই, উনি তো ফেরত আসবেন না। আরেকজন বলছেন যে না, ফেরত আসার সঙ্গে কোনো সম্পর্ক নাই, সম্পর্ক হচ্ছে যে উনি আমাদের জন্মদাতা এবং আমাদের জন্য উনি সারাটা জীবন মানে এরকম আমি স্পেন্ড আমি করেছে। শুনেছি, আমি আমাদের এক ছোট আইসিউতে শুনলাম যে এক মা মোটামুটি তার হাজবেন্ড দীর্ঘদিন ধরে তাকে আইসিউতে রেখেছেন, তারপর একটার পর্যায়ে তার টাকাও শেষ হয়ে গেল। উনি যখন সিদ্ধান্ত নিলেন যে আসলে ভেন্টিলেটরটা অফ করে দেবেন, তখন সন্তানদের নিয়ে আসলেন বোঝাতে যে আমি আর পারছি না, আমি অফ করে দেবো। এবং ওই দিন মহিলা প্রথম সাড়া দিয়ে বেঁচে উঠলেন। অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ, এরকম হয় আসলে কিন্তু, হয় মানে এরকম হয়। কি অলৌকিক লৌকিক এবং এই যে আমাদের যে একজন নিয়ন্ত্রক আছেন জীবনের প্রতি আছে, আমরা ওই সংকটে পড়লে বলি তো। আমার একটাই প্রশ্ন, মানে দুটো প্রশ্ন করবো আপনাকে। একটা প্রশ্ন হচ্ছে যে এরকম একটা স্পর্শকাতর জায়গা, আইসিইউর মতো জায়গায় কেন আমাদের দেশের হসপিটালের ব্যবস্থাপনা, সেটা রাষ্ট্রীয় হোক ব্যক্তিগত হোক, তারা উদ্যোক্তা যারা আছে, এটাকে খুব চমৎকারভাবে তারা ডিল করতে পারবে। বিকজ তারা অনেকেই কিন্তু খুব মানে ধর্ম অনুরাগী মানুষ। হ্যাঁ, তাদের পোশাক আশাকের মধ্যে আছে, তারা হয়ত প্রতি বছরই হয়ত হজ উমরা করতে যান, কিন্তু এই যে একটা কার্পণ্য একটা বলা যায় যে মানুষের সবচেয়ে অন্তিম মুহূর্তের জায়গাটা তো আইসিইউ, তাই না? কেন এটাকে টেক কেয়ার করা হয় না? আপনি কি স্যাটিসফাইড, মানে আরো কিছু করা যেতে পারতো না? আমার কাছে মনে হয়েছে যে আমি ব্যক্তিগতভাবে ভাইয়া যেটা বলি আর কি, শুধু ডাক্তার হিসেবে না, আমি বলি যে একজন ইন্ডিভিজুয়াল যদি অনেস্ট না হয়, সে যেই মানে ভূমিকাতেই কাজ করুক, সে তার জায়গাটাতে অনেস্টি এক্সপ্রেস করতে পারবে না। সে প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হোক, ডাক্তার হোক, আর রিক্সা চালক হোক। আমার কাছে এটা বেশি ইম্পর্টেন্ট যে ইন্ডিভিজুয়াল লেভেলে যখন অনেস্টিটা থাকবে, তখন এটা আপনি যেটা বলেন যে শুভ বুদ্ধির মানুষ বা শুভ উদ্যোগ নেওয়া মানুষের অভাব কি, আমার কাছে কখনো এটা মনে হয় না। কিন্তু যখনই এই ধরনের মানুষগুলো একত্র হওয়ার চেষ্টা করে, তখন তো কি করা উচিত? রাষ্ট্রপক্ষ থেকে পৃষ্ঠপোষকতা দেওয়া উচিত। কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু উল্টা হচ্ছে। আপনি যেটা বললেন যে আমি রাজনীতি সরাসরি করি নাই, বাট রাজনৈতিক সচেতন। আমার কাছে মনে হয় আমাদের এখনকার পার্সপেক্টিভে রাজনীতি হচ্ছে সকল অপকর্মের একটা হ্যাঁ, এক ধরনের দলীয় রাজনীতি আমি বলছি আর কি। কিন্তু আমাদের হ্যাঁ, কিন্তু আমাদের প্রবলেমটা হয়েছে যে আমরা তো সবাই দলীয় রাজনীতিকেই রাজনীতি মনে করি। ক্ষমতা এবং লালসা, একটা সুবিধা পাওয়া, সবাই যখন দেখছে যে আমি এখান থেকে খুব ইজিলি এরকম একটা জায়গা থেকে, আইসিইউর মতো সেন্সিটিভ জায়গা থেকে আপনি আসলে এই স্বাস্থ্য সেবা নিয়ে কি স্বপ্ন দেখেন? না, আমার কাছে যেটা মনে হয় যে আমি মানে একটা কথাই বলি, এমনিতে আমাদের ধরেন বাজেটের একটা মানে স্বাস্থ্য খাতে সরকারি পৃষ্ঠপোষকতা আমি খুবই বলবো যে অপ্রতুল। ইভেন সাউথ এশিয়ার কান্ট্রিগুলোর সঙ্গে আমরা অনেক অনেক পিছিয়ে আছি। আমরা ভুটান বলি, নেপাল, শ্রীলঙ্কা, আমি ইন্ডিয়ার কথা ধরেন, ওটা বড় অনেক রাষ্ট্র, কিন্তু এই যে ছোট ছোট যে রাষ্ট্রগুলো, এরাও কিন্তু আমাদের যেটা স্বাস্থ্যর ইন্ডিকেটরে অনেক দূর এগিয়ে আছে। আমার কাছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়, ধরেন একটা স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের যেমন হেলথ অ্যাডমিনিস্ট্রেটর নাই বলতে গেলে, আমাদের হেলথ ইকোনমিস্ট কেউ নাই। আমি আপনাকে বারবার বলছিলাম যে এই যে হসপিটালগুলো যে হ্যাঁ, সাইকোলজিস্ট তো নাই আর কি। তারপরে এই যে প্ল্যানার নাই যে আমি একটা হসপিটাল করবো, যে এই হসপিটালে কি থাকা উচিত, একটা আইডিয়াল হসপিটাল কি থাকা উচিত। এর সঙ্গে যারা ডিরেক্ট হেলথ কেয়ার প্রোভাইডার, যেমন চিকিৎসক, নার্স, পেশেন্ট কেয়ার অ্যাটেন্ডেন্ট, এদের এমপ্যাথির জায়গাটা তৈরি করা। হ্যাঁ, শিক্ষা ব্যবস্থা আমাদেরকে কিন্তু, আমি বারবার বলি যে আমরা ছোটবেলায় কি শিখেছি যে মানে ডাক্তার ইঞ্জিনিয়ার হলে গাড়ি ঘোড়া চড়া যাবে। এই যে সাইকোলজিতে একটা জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছে, আমি তো পড়তাম, হ্যাঁ, মানে এটাই পড়েছি আর কি। এটা খুবই আমি প্রায় 1.5 বছর মতো পড়েছি। তারপরে আমি জানি আর কি যে আপনি, আমি সেই জন্য একজনের সামনে গল্প করছিলাম যে আপনি মেডিকেল ছেড়ে দিয়ে। আমার কাছে মনে হয় যে ধরেন আপনি যেহেতু লেখালেখি করছেন, এটা কি আপনার এই যে ধরেন পেশাগত যে একটা শূন্যতা, ডিপ্রেশন আছে, কিছুটা তো আছে, কিছুটা আছে, এটাকে কিছুটা মানে ঢেকে রাখার জন্য মনে হয় না। আমার মনে হয় এটা কমপ্লিটলি দুইটা এন্টিটি আর কি। আমি যখন রোগীর সামনে দাঁড়াই, তখন আমি আসলে সবকিছু ভুলে যেতে চাই, ভুলে যাইও আর কি। আমি চেষ্টা করি, আমি আমার মোবাইলটা মানে না ধরার চেষ্টা করি। সো কারণ হচ্ছে যে আমার তখন একটাই ফোকাস থাকে যে আমি এটা আমার কাছে এক ধরনের আমানত মনে হয়। ধরেন আমি যে অভিজ্ঞতাটা সঞ্চয় করেছি, এটা আমার কাছে এক ধরনের আমানত মনে হয়, এবং সেটা আমি চেষ্টা করি যে আমার বেস্ট অফ মাই নলেজে এবং বেস্ট অফ সিনসিয়ারিটি দিয়ে এই রুগীটাকে ফিরিয়ে আনার চেষ্টা করা। আপনি যেটা বললেন যে একজন তো কেউ নিয়ন্ত্রণ করছেনই, সৃষ্টিকর্তা। তো একটা সময় গিয়ে আমাদের মনে হয় যে না, আমার কাছে মনে হয় বিয়ন্ড দ্য লিমিট, এর বাইরে হয়তো যাওয়ার আমার সুযোগ নাই। আমি সবসময় অ্যাটেন্ডেন্টদের, রোগীদেরকে এইটা বোঝাই যে আপনার বাবা মামা যদি মৃত্যু থাকে তাহলে উনি মারা যাবেই, যদি সুস্থ হওয়ার থাকে সুস্থ হবেনি। আমাদের কাজ কি, সেটা হচ্ছে যে সারাউন্ডিংসের যারা সবার এজ এ অ্যাটেন্ডেন্ট আপনারও এফোর্ট দেওয়ার জায়গা আছে, আমার আছে, প্রত্যেকের সমানভাবে এফোর্ট দেওয়ার চেষ্টা আছে। বাট মেইন এফোর্টটা দিচ্ছে যিনি বেডে শুয়ে আছেন, কারণ উনি বুঝতে পারছেন যে সামথিং ব্যাড হ্যাপেনিং উইথ হিম। সো উনি
প্রত্যেকে চায় যে না, বাঁচার আমার চেষ্টা প্রশ্ন করা হচ্ছে আর কি। আলাদা। এটা নিয়ে আমার কোনো কনফিউশন আচ্ছা। নেই যে এই যে যখন মানুষ হয় কি কেউ বলে ইন্সপিরেশনের জায়গা, মানে ক্রিয়েটিভ চর্চা, হুম, যে হুম, ছবি হুম। আঁকা, লেখালেখি বা অন্য যেটি মাধ্যম হোক না কেন। কেউ বলে পালানোর জায়গা। আপনি আপনি কোনটা? আপনার জন্য কোনটা? সেটা না, জানতে আমার চাই। মনে হয় ভাই আমার ভেতর থেকে এই যে লেখা যেগুলো আসে আমি কিন্তু চাইলেই লিখতে পারি না আরকি। মানে চাইলে বলতে কি কেউ একটা বলল যে বাংলা একাডেমিতে ২ টা সংকলন হচ্ছে। আমাকে একটা গল্প চাওয়া হয়েছে, একটা কবিতা। এই জুলাই নেই। তো আজকেও যারা সম্পাদক আমাকে নক করলেন যে আপনার লেখা কি রেডি হয়েছে? আমি বলছি ভাই যখন কেউ আমার কাছে লেখা চায়, ঈদ সংখ্যা বলেন বা কোনো বিশেষ সংখ্যা আমি লিখতে পারি না। সো এটা এরকম না যে আমাকে কেউ একজন বলল যে একটু গল্প দেন, কবিতা দেন এই বিষয়ের উপরে আমি লিখতে পারি না। যদি ওই বিষয়ে আমার লেখা থাকে তখন আমি দেই। সো আমি বলছি যে তুমি চাপাচাপি করে মনে হয় খুব একটা লাভ হবে না। যদি আমি পারি যে ডেডলাইন আছে এর মধ্যে দিয়ে দিব, না পারলে নাই। আমি ওর ভিতরে নাই আরকি। আমাকে বাদ দিয়ে দিও। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে লেখাটা এক ধরনের আশ্রয় বা পালিয়ে থাকার কোনো জায়গা না। রাদার এটা আরেকটা আমার কাছে জগৎ। যেই জগতে এই যে আপনি যে ক্রিয়েটিভিটির কথা বললেন, আমার কাছে মনে হয় যে না ঠিক আছে। এই যে একজন রিক্শাওয়ালা বা একজন ডাক্তার বা একজন ইঞ্জিনিয়ার এইরকম হওয়া উচিত ছিল আমার দৃষ্টিতে। আমি তখন চেষ্টা করি যে ওই জায়গাটাতে ওই না, চরিত্রগুলাকে আমি নিয়ে যেটা যাওয়ার মনে আরকি। করি মানুষের সংবেদনশীল থাকার জন্যে হুম, আসলে একটা নেগোসিয়েশন তো সবারই নিজের সাথে নিজের থাকে। থাকেই। ওইটা তখনই একেবারে বন্ধ হয়ে যায়। নতুন কোনো চিন্তা মাথায় আসবে না। ধরেন আমি তো বলব যে আমাদের কোনো ধর্মেতেও নেই যে আমাকে অন্ধ হতে হবে। হুম, হুম, হুম। আমি প্র্যাকটিস করব এবং একইভাবে নিজেকে প্রশ্ন করব এবং সমৃদ্ধ হব, নিজেকে স্বচ্ছ করব, শুদ্ধ করব। এটাই হওয়ার কথা। এবং আমি মনে করি যে ওইটাই হচ্ছে হয়তোবা আদর্শিক চর্চা। সেই জায়গা থেকে আপনি যেহেতু আশাবাদী মানুষ, সো আপনি দেখেন যে আপনি অ্যা ইন এ সেন্স শুভবুদ্ধির মানুষগুলোকে একসাথে করা একটু কঠিন হয়ে গেল। হুম, হাসপাতালের যারা ধরেন কর্তৃত্ব যাদের, তাদের মধ্যে একটা কোথায় আঁটোসাঁটো ভাব। আপনি জানেন অনেক কিছু করে দিয়ে আপনি যে কাউন্সেলিং এর কথা বলছেন, এটা একটা অনেক বড় হুম, হুম। আমি আপনাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতাই জানাই আপনাকে যে আপনি নিজে থেকে যে করেন জিনিসটা। এবং এর বাইরে গিয়ে লেখার যে কথাটা বললেন, পাঠকও তো খুব একটা আমরা দেখি না আসলে। তাহলে এই আশাবাদটা আপনার হলোটা কিভাবে? না মানে আমার মানে কাছে মনে হয় সবই 9 এ হ্যাঁ, একটা হ্যাঁ, আছে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সব 9 এর মধ্যেও আসলে ওই যে আপনি যেটা বললেন যে সবসময়ই মানে আমি আমার রেপ্লিকা তৈরি করি আরকি। আমার রেপ্লিকা তৈরি করি যে আমি কি চাই আরকি। আমি এই জায়গাটা থেকে কি চাচ্ছি? আমার চাওয়াটা কি বা কিরকম হওয়া উচিত? ওই জায়গাতে আসলে বোঝাপড়াটা মানে একান্তই নিজের সঙ্গে। কিন্তু আ মানে আশাবাদ না হওয়ারও সুযোগ নেই আসলে। মানে আশাবাদ না হয়ে আপনি তো মানে ব্যক্তিগতভাবেই ক্ষতিগ্রস্ত আমি। বেঁচে থাকার এক্সাক্টলি। মূল আমি রসটাই তো হ্যাঁ, সেখানে। আমি নিজেও যখন আশাবাদী মানুষ না হয়ে নৈরাশ্যবাদকে না, আমি আমি কিন্তু প্রশ্ন চর্চা করেছি করব। আমি শোনার জন্য করলাম আপনাকে, না, হ্যাঁ? না আমি আমার জায়গাটাই বলছি আরকি। সো আমার আশাবাদের জায়গাটা হচ্ছে যে আমি বিলিভ করি যে ধরেন দেশ নিয়েই যদি বলেন, আমি বিলিভ করি যে এমন একটা সময় আসবে, এমন একটা সোসাইটি আসবে, এমন একটা প্রজন্ম আসবে যারা এই যে বিগত বছরগুলায় যে ব্যাপারগুলো হওয়া উচিত না হচ্ছে, সেই জায়গা থেকে কেউ না কেউ কোনো না কোনোভাবে এটাকে আবার একটা মৌলিক জায়গায় ফিরিয়ে আনবে আরকি। আমি বিশ্বাস করি। সেটা কত বছর পরে, কতদিন পরে সেটা আ আ আমি জানি না। আমার খুব কষ্ট হয়, এই যে এত কিছু করছি আমরা ধরেন রাজনৈতিক মানে একটা মানে সচেতন টানাপোড়েন হয়েও। চলছে হুম, হ্যাঁ। হুম। এর মধ্যে আমার মনে হচ্ছে আমরা আমাদের দেশের অস্তিত্বটাই যখন অনেক যদি না থাকে, কোনো কারণে ধরেন আজকে বাংলাদেশ নামক রাষ্ট্রটা নাই। আমি যে এত কিছু করছি আসলে, তখন কি করার কোনো সুযোগ আমার থাকবে কিনা? আমার কাছে এটা খুব না, এইটা নিয়ে আমি এবং আমি মনে করি এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ এইজন্যে, কারণ আমরা ওই যে বললাম ব্যক্তি স্বার্থকেন্দ্রিক হুম, হয়ে গেলে হয় কি? ধরেন আমরা যারা খুব আদর্শ নিয়ে মেতে থাকি, নিজের মধ্যে থাকি এবং খুব একটা পরোয়া করি না, কারোর উপর নির্ভর করার চেষ্টা করি, নিজের চর্চা নিয়ে থাকি, একটা জায়গায় পৌঁছাতে চাই। সমস্যাটা কোন জায়গায়? যখন আপনি আরেকটা প্রজন্মকে নিয়ে ভাববেন, আপনি কত প্রজন্ম নিয়ে আমি যেমন বাড়ি করতেছি হুম, জিজ্ঞেস হুম, করছি, হুম, হুম। কতগুলো জেনারেশন জি, থাকবে ভাব এখানে? 5th জেনারেশন থাকবে? বলে না, 3rd পর্যন্ত থাকলেই এনাফ। কিন্তু তার মধ্যে জানে বিদেশে চলে যাবে। একটা ভীষণ নিরাপত্তাহীনতা আছে সবার মধ্যে। হুম, তো ওই কারণে আমি প্রশ্নগুলি করলাম এইজন্যে, কারণ আমরা অবশ্যই সবাই আশাবাদী হব। অবশ্যই আমরা চাইবো যে সবকিছু ভালো হোক। কিন্তু রাস্তাটা তো এক জায়গায় শুরু হতে হয়। হুম। আলোচনাটা তো শুরু হতে হয়। ডিসকাশন আর ডিসকোর্স তো এক জিনিস না। না, ডেফিনিটলি না। সো ওই ডিসকোর্স এর জায়গায় অনেকেই দাপট নিয়ে কথা বলে, কিন্তু সেটা হচ্ছে এক ধরনের দুর্বৃত্তায়ন। তাই না? আমি আজকে ক্ষমতা পেয়েছি, আমি আমার মতো করে বলতে পারি। বলতে পারছি। আর যে বলতে পারছে না সে হয়তো চুপচাপ এক জায়গায় বসে আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ক্ষমতায় কখনো যদি কেউ যায়, সে যেকোনো ক্ষমতাই হোক, সেটা আর্থিক ক্ষমতা আর্থিক হোক, কোনো রাষ্ট্রীয় ক্ষমতা হোক, শোনার যে চর্চাটা, আমি শুনতে চাই, জানতে এক্সাক্টলি। চাই। আমি এই কি কাল কথাটাই কিছু আমি এখন মনে করছিলাম আমি আরকি। কখনো হয়তো কালকে মানে আমি সুযোগ পাবো না ক্ষমতায় থাকার। আমি একটু জানি।
আমার এটা একটা বিরাট বড় সুযোগ। একই রকমভাবে মনে হয় যদি আইসিইউতে আমার কাছে মনে হচ্ছে যে আমি কিন্তু যখন বাবার জন্য মায়ের জন্য যেতাম, আমি খুব প্রশ্ন করতাম যে আমি বাবাকে প্রশ্ন করতাম যে, "তোমাদের কি ইচ্ছা? কি চাইছো তুমি? একটা বলো আমাকে অন্ততপক্ষে।" তো আমি একটা জিনিস দেখেছি যে আসলে সবকিছু মিলিয়ে এই যে ধরেন আমি এই প্রশ্নটা করে শেষ করব যে একটা কালচার ডেভেলপ করা। হোয়াট ইজ কালচার? আমার একটা জাতির তো একটা সংস্কৃতি থাকবে না? থাকবে। আমি যদি একটা জিনিস বলি, আইসিইউ কেন্দ্রিকই বলি যে ধরেন এই আপনি আপনি যেহেতু গল্প লেখেন, গল্পের তো একটা স্তর থাকে, গল্পের একটা এক্সাক্টলি। জায়গায় শেষ থাকে। জীবনটা তো গল্পের মতোই তো হুম, কিছুটা, হুম। তাই না? তো কোনো একটা জায়গায় গিয়ে এই যে সম্পত্তি থাকা বা এই যে যা কিছু আমার আছে, আপনি দেখেন আমাদের মতো আমাদের দেশের মতো দেশে কিন্তু বেশিরভাগ মানে সিনিয়র সিটিজেনরা দেহ ত্যাগ করেন। তারা কিন্তু কোনো কিছু মীমাংসা না করে দিয়ে। না করে। হুম। এটা কেন হয়? আপনার কি মনে হয়? এই যে একটা না দিয়ে চলে যাওয়া, মানে অবিশ্বাস, তাদের বিরক্তি, অমীমাংসিত রেখে চলে যাওয়া, এটা কিন্তু সব পরম্পরা যে কারণে হয়ও না আসলে। তো আপনি আমি শিওর যে এরকম অনেক কিছু দেখার সুযোগ পান। আমি আবার হয়তো আপনাকে একসময় ধরবো এটা নিয়ে যে কখনো জিজ্ঞেস করেন কিনা যে শেষ ইচ্ছাটা কি? আ এটা কেন রোগীদের হয় না? রোগীদের শেষ ইচ্ছা জিজ্ঞেস করি না কি কারণে? যখন আমি তাকে জিজ্ঞেস করি যখন ধরেন ওই যে কেউ একজন ডুবে যাচ্ছে আরকি। তো আমি যখন তাকে ওই রোগীদেরকে আমি জিজ্ঞেস করি না এই কারণে যখন আমি বলি আপনার শেষ ইচ্ছা কি আরকি। এটা মানে এটা আমাদের এথিক্স এর বাইরে চলে যায় আরকি। কারণ না, আমি এখন আমি বলি আমি একটা বাড়ি বানাচ্ছি, হুম, বাড়িটার নাম দিয়েছি সাময়িক। হুম, হুম। এখন সেই ক্লায়েন্ট আমাকে বলল, "আপনি আমাকে মেরে ফেলবেন?" আমি বললাম, "ফিরোজ আমরা তো সাময়িক এসেছি না পৃথিবীতে।" হুম, আসলে আমি বলছি যে সেটা তো এথিক্স এর বাইরে যাওয়ার তো কথা না। হুম, হুম। আমি বলছি যেটা দেখেন যে এই যে অমীমাংসিত রেখে যাওয়া, আমার বয়স হয়ে গেছে ৮০ বা ৭০, আমি তখনও আমার সম্পত্তি কোনো কিছু আমি কিন্তু মীমাংসা করে দিয়ে যাচ্ছি না যাচ্ছি না। কিন্তু, হ্যাঁ? এবং একটা টিপিক্যাল একটা ফরমেশন যে চলে যাওয়ার পর আমি দাঁড়িয়ে বলছি যে, "যদি কারো কোনো পাওনা থাকে আমাকে বলবেন, আমি ফেরত দেওয়ার চেষ্টা করব।" এই যে একটা এটা তো কালচার একটা। এক্সাক্টলি। যেটার মধ্যে কোনো ট্রুথ নেই। হুম, যেটার মধ্যে হুম। স্বচ্ছতা নেই। এরকম একটা অদ্ভুত প্রচ্ছদ যেটার ভিতরে কোনো কিচ্ছু এটা নাই। আমার মনে হয় যে প্র্যাকটিসের আপনি যেটা বললেন যে, এই যে মানে প্র্যাকটিসটাই তো কালচার আসলে। মানে এক্সাক্টলি। এই যে গত কয়েক এটা প্রজন্ম গান ধরে বাজনা যে নয় আসলে। হ্যাঁ, এক্সাক্টলি। এই যে করে আস্তে, আস্তে মনে হয় যে হ্যাঁ, ঠিক আছে একটা জানাজায় দাঁড়িয়ে মাইক নিয়ে বলা যে আমার বাবার কোনো এটা থাকলে ওটা থাকলে। তো এই কালচার গুলা কোথাও না কোথাও ডেফিনিটলি এটা মডিফিকেশন হবে। এবং ওই আসার জায়গা থেকে আমি তাহলে বলি কি আমরা ওই সবসময় যে আগেকার সময় যে আমাদের কিছু নাটক দেখতাম, শেষ দৃশ্যে একটা আলো জ্বলতো সবাই তাকিয়ে ওরা আসছে বা সূর্য উঠবে একদিন, একদিন আসবে সবাই। এই ব্যাপারটা এভাবে কি আমরা কি তাকিয়ে আমার বলব মনে যে হয় ওরা আসবে? এরকমই আরকি অনেকটা এরকমই। কারণ হচ্ছে যে ধরেন তার মানে কি মানে পুরো জীবনটা সান্ত্বনা পুরস্কার? সান্ত্বনা ভাবা ঠিক নাই। ধরেন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি তো ডাক্তারি ভর্তি হলেন, ভর্তি হয়ে আপনি ইঞ্জিনিয়ারিং এ আসলেন। না আর্কিটেকচারে। আর্কিটেকচার যাই হোক, আর্কিটেকচার আসলেন। তো আপনি এই আর্কিটেকচার লাইফ শুরু করার থেকে আজকে পর্যন্ত আপনার মানে আপনি কি ফুল স্যাটিসফাইড যে না আমি যে জায়গায় যেতে চেয়েছিলাম বা যেটা করতে চেয়েছিলাম বা যে আমি জানি যে আপনিও পরিবর্তন করার পক্ষের লোক এবং সেটা ভালো পরিবর্তনের পক্ষে। তো ওই জায়গায় কি আপনার কাছে কি আমার মনে হচ্ছে একটা না ব্যাপারে খুব স্যাটিসফাইড, আমার হুম, সিদ্ধান্তে স্যাটিসফাইড। বিকজ আমার ধারণা ছিল যে যেহেতু আমি মানে ৭১ সাল দেখে ওই সময় কিশোর ছিলাম, হুম, আমার খুব একটা সৎ মনে হতো না কাউকে। বা সৎ যারা ছিল তারা খুবই আমার বাবা শিক্ষক ছিলেন, তার ছাত্রদের মধ্যে যারা খুব মেধাবী এবং হুম, সৎ, হুম, আমি যাকে আমার জীবনের নায়ক মনে করতাম তার মৃত্যুটা আমি এখনো মানতে পারিনি। তারা কোনো কিছু দাবিও করেনি এবং প্রচণ্ড সৎ, প্রচণ্ড মেধাবী এবং ডিভোটেড ছিল। তো এই আমার মনে হয় না যে এরা যেহেতু পারে না, সো আমি তখন থেকেই সিদ্ধান্ত নিই যে আমি আসলে কি করব? আমার মনে হচ্ছে আমি একটা শেষ চেষ্টা করে যাব যে আমি একটা বৃত্ত বানাতে চাই, হুম, যেখানে আ বিভিন্ন প্রফেশনের মানুষরা থাকবে। যে কারণে আমি কিছুদিন পড়লাম, এসে ফটোগ্রাফি করলাম, লিখলাম। আমি অসংখ্য প্রফেশনে মিশলাম কিন্তু, হ্যাঁ? আমি কোনটাই একসাথে হ্যাঁ, পড়ে এক হ্যাঁ, জায়গায় হ্যাঁ। পড়ে থাকিনি। আমার অনেক মানে কামরা আছে। ডাইভার্সিটি অনেক হ্যাঁ, আরকি। না অনেক এক্সপেরিয়েন্স। ডাইভার্সিটি এক্সপেরিয়েন্স শব্দটা অনেক বড়। বড়। আমি অত বিস্তৃত মানুষ না। এই যেমন হসপিটাল বানানোর চিন্তা করছি। তার মানে ওই যে ডাক্তারি পড়া, ওইটুকু না দেখলে হয়তো আমার চেতনাটা গ্রো করত গ্রো না। করত না। তো সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে আসলে সিদ্ধান্তটা স্যাটিসফাইড। কিন্তু কতদূর আসলাম বা গেলাম সেটাকে আমি এইভাবে সান্ত্বনা পুরস্কার দিই যে আমি তো পিছাইনি। হুম, দ্যাট ইস এগোতে পেরেছি কম হয়তোবা। হ্যাঁ, হ্যাঁ, পিছাইনি তো। পিছায়নি। এক পা আমরাও পিছাইনি। এটাই মানে আমার ক্ষেত্রেও একই আরকি যে আমি ধরেন যখন ২০০৫ এর আইসিইউতে আমি কাজ শুরু করি প্রফেশনালস হিসেবে। তখনকার আশরাফ আর আমার মনে হয় ২০ বছরের আশরাফ। আমার কাছে মনে হচ্ছে আমি সময়ের সঙ্গে, সঙ্গে আমি চেষ্টা করি আরকি যে না ঠিক আছে এই ট্রিটমেন্টটা, এই নিয়মটা, এই প্রসিডিউরটা এটা করার সুযোগ আছে রোগীর জন্য। তো ওইটা সবসময় নিজে চেষ্টা করি। যারা আমাদের হসপিটালের ধরেন যারা প্রাইভেট হসপিটালে আমি কাজ করি বা সরকারিতেও যারা
সরকারিতে তো সরকার নিয়ন্ত্রণ করে, বেসরকারিতে হচ্ছে উদ্যোক্তা যারা আছে তারা নিয়ন্ত্রণ করে। আমি তাদের কাছেও যাওয়ার চেষ্টা করি, আমি যাইও আর না কি। এটা আমি 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 সত্যি কথা আপনাকে তো আমি একটু অবজার্ভ করি। সেটা হচ্ছে আপনার কাছে মনে হচ্ছে যে আপনি পেশাটাকে স্বাধীনভাবেই আপনি নিয়মের মধ্যে স্বাধীনভাবে এটাকে চর্চা করেন। হ্যাঁ, আপনার একদম। যেখানে আমার সমাজসেবা করতে সমাজসেবার মতো করে কাজটা করব, যেখানে আমার প্রফেশনালি হুম, সেখানে হুম, হুম, প্রফেশনালি হুম, করব হুম। এবং এটা এটা আমি মনে করি আসলে এটাই হওয়া উচিত আসলে। না হুম? সেটাই। আমি মানে একদম যদি এই যে টোটাল আলোচনা যেটা হলো যে আমার জায়গা থেকে আমি সবসময় একটা কথা সবসময় বলি যে মানে ট্রাই টু বি বেস্ট এট ইউর প্লেসেস। যেটা আমি অ্যাট জানি। ইউর ওন ওন কমিটমেন্ট কমিটমেন্ট। আমি যেটা এক্সাক্টলি। বলি যে আমার সিকিউরিটি আমি এই কথা বলি যে, "ভাই তুমি সিকিউরিটি তো তুমি তোমার জায়গায় কনসালটেন্ট।" তো ও একটু অবাক হয়। যে, "স্যার কি বলেন?" আমি বলছি, "না, তুমি যে কাজটা করছো সেটা তুমিই পারবা। এক্সাক্টলি। আমি হুম, কিন্তু পারব না।" আমার ক্লিনারকেও বলি যে, "তুমি কিন্তু হুম, ভাই এই হুম, কাজের হুম। কনসালটেন্ট।" নার্সকে বলি যে, "আপনি হচ্ছেন এই কাজের কারণ কনসালটেন্ট।" সো আমরা 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 এটা বলে শেষ করি যে আমরা একটা প্রিটেন্ড না করি। আমরা অযথা নকল করে কিছু না বলি আসলে। হুম, চেষ্টা হুম, করি হুম, হুম। যদি আমাদের কথা শুনে একজনেরও মনে হয় যে নকল করে বলব না, সেটা যেকোনো ধর্মীয় কথা হোক, সামাজিক কথা এক্সাক্টলি। হোক, কোনো উপদেশমূলক কথা যেটা আমরা বিশ্বাস করি সেটাই বলা উচিত এবং সেটাই। সেটাই করা উচিত। বিশ্বাস এবং হ্যাঁ, চর্চা যে এবং মানে নিজের সাথে দুটাই প্রতারণা ইম্পোর্টেন্ট। করার কোনো করার অর্থ কোনো নেই। একদিন না সুযোগ নেই। একদিন আমাকে আটকাতেই হবে। আটকে জুয়েল ডেফিনিটলি। ভাই অনেক ভালো লাগলো। অনেক ভালো থ্যাংক ইউ। থাকবেন আপনি। আপনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো। আমি কিন্তু আপনার সঙ্গে কথা বলে শিখি আরকি। আরে মানে কি, আমি কি? না, না আমি আমি সবসময় বলি আমার সবসময় সবাইকে যে আমার চাইতে যে ১ সেকেন্ড আগে আমার চাইতে পৃথিবীতে এসছে আমি তাকে রেসপেক্ট করি যে সে আমার চাইতে ১ সেকেন্ডের বেশি অভিজ্ঞ। সো এটা আমার কাছে মনে হয় খুব আমি ইম্পোর্টেন্ট। যেটা করছি যেহেতু আমাদের হাসপাতাল প্রকল্পে যাবো হুম, আমি। হুম। আমার প্ল্যান হচ্ছে আমি মোটামুটি ১০০-২০০ মানুষের সাথে এভাবে কথা বলব। ওকে। বলতে গিয়ে আমার 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 তো প্রতি মুহূর্তে এক ধরনের উপলব্ধি হয়, এক ধরনের রিফ্লেকশন হয় এক হুম, ধরনের হুম, এবং হুম। নানান পেশার সাথে কথা বলছি এবং আমার আজকেও খুব ভালো লাগলো এই সেন্সে যে ওই যে বললাম সংবেদনশীলতাটা ওই জায়গাটাতেই আসলে ওখান থেকে এমপ্যাথি ডেভেলপ করে আসলে অন্য হ্যাঁ, কিছু না এটাও আসলে। মনে আর হয় কিছু না। আমার এটা মনে হয় জোর করে কিছু দরকার, হবে না আসলে। জরুরি। আমি মানে আমি খুব সবসময় আমি নিজেকে আপনি যেটা বললেন যে স্যাটিসফ্যাকশন এর জায়গা কোথায়? আমার স্যাটিসফ্যাকশন এর জায়গা যে প্রতিদিনই মুমূর্ষু রোগী নিয়ে কাজ করতে হয়। প্রায় প্রতিদিনই ডেথ ডিক্লেয়ার করতে হয়। এই ২০ বছরে আমি একটা এক্সাম্পল ও আমার লাইফে নাই যে রোগী যাওয়ার সময় আমাকে গালি দিয়ে গেছে বা বাহ! আমার বাহ! উপরে খুব ভালো। বাজে কথা বলে গেছে। রাদার তারা আমাকে বুকে জড়িয়ে নেয়। বাহ! তাদের বাহ! সঙ্গে এক ধরনের আমার রিলেশন তৈরি হয়েছে। ১৫ বছর আগের রোগী হয়তো তার বাবা মারা গেছে বা তার ওয়াইফ মারা গেছে। এখনো যোগাযোগ হয়। তারা ফোন বাহ! করে বা বাহ! ঢাকা মানে আসলে আমার মনে দেখা হয় যে করি। আমাদের হ্যাঁ। মানে ছোট ভাই, ছোট বোন ডাক্তার যারা আছে, হুম, হুম। তারা আমাদের সন্তান যারা হবেন তারা সবাই আপনার এই কথাটা যদি কেউ শোনে না আমি আমরা চেষ্টা করি আমরা সবার মধ্যে এইটা মানে একদম, একদম। ট্রান্সফার করার। অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ।